নমস্কার, সীমান্ত বার্তায় আপনাদেরকে স্বাগত জানাই। আমি টিনা। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। 19শে মে ভাষা শহীদ দিবস উদযাপনের দিন সরকার কর্তৃক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অনুষ্ঠিত রুটিনের পরিপ্রেক্ষিতে সমগ্র বরাক উপত্যকার নিদ্রার ঝড় বইতে শুরু হয়েছে। অল ইন্ডিয়া ডিএসও করিম ঘোষকার কর্মকর্তারা সরকারের সিদ্ধান্ত কোনোভাবে মানতে পারছেন না। সিদ্ধান্তের প্রতিবাদে সাব্যস্ত করতে পড়ুয়ারা শহরের সন্তরবাজার সংলগ্ন এলাকায় হাতে প্ল্যাকার্ড নিয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। 19শে মে বরাকবাসীর জন্য আবেগের দিন, ভাষা শহীদ দিবস উদযাপন করা হয়। অবগত হওয়া সত্ত্বেও কেন সরকার এদিন পরীক্ষা অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নিলেন, এমনটা প্রশ্ন ছুড়ে দেন সরকারের কাছে। গণ আন্দোলন করে তুলুন। 19শে মে দিন পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে দিকে দিকে গণ আন্দোলন করে তুলুন। 19শে মে দিন পরীক্ষা নেওয়া হচ্ছে কেন, রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। 19শে মে দিন পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হলো কেন, শিক্ষা মন্ত্রক জবাব চাই, জবাব দাও। জবাব তোমাদের দিতেই হবে, নইলে আমাদের আন্দোলন চলছে, চলবে। যে 19শে মে আমাদের বরাক উপত্যকার সমস্ত জনসাধারণের কাছে একটি অত্যন্ত আবেগের দিন। কারণ এই দিনটিতে 1961 সনের মাতৃভাষার মর্যাদা রক্ষার্থে 11 জন শহীদের মৃত্যুবরণ করেছিলেন আমাদের শিলচর রেলওয়ে স্টেশনে। আমরা অত্যন্ত আবেগের সহিত, অত্যন্ত শ্রদ্ধা এবং যথাযোগ্য মর্যাদা সহকারে এই দিনটা আমরা প্রত্যেক বছর পালন করে থাকি। আমরা আমাদের ছাত্র সংগঠন ডিএসওর পক্ষ থেকে বিভিন্নভাবে বিভিন্ন সময় আমরা এই দিনটিকে পালন করেছি এবং বরাক উপত্যকার জনসাধারণ, শুধু বরাক উপত্যকা নয়, বরাক উপত্যকা ছেড়ে আমাদের ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে এই 19শে মে দিনটিকে যথার্থ মর্যাদা সহকারে পালন করা হয়ে থাকে। এবারে এই 19শে মের দিনে আমাদের আসামের উচ্চশিক্ষা মন্ত্রক এবং মাধ্যমিক শিক্ষা মন্ত্রক এই 19শে মের দিনটিতেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা যে রুটিনটা পাবলিশ হয়েছে সেই রুটিনের মাধ্যমে আমরা দেখেছি, পাবলিশ করা রুটিনের মধ্যে আমরা দেখেছি এবং পার্টিকুলার সেই 19শে মের দিনেই দুখানি পরীক্ষা রাখা হয়েছে। আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করছি। আমাদের ডিএসওর পক্ষ থেকে আমাদের বরাক উপত্যকার বিভিন্ন জেলায়, আরও দুইটি জেলার মধ্যে আমরা প্রতিবাদ সাব্যস্ত করেছি। আজকে আমরা করিমগঞ্জ জেলাতেও এই প্রতিবাদ সাব্যস্ত করলাম যে এই দিনটিতে আমাদের কোনোভাবেই পরীক্ষা নেওয়া চলবে না। পরীক্ষা নেওয়া থেকে আমাদের এই শিক্ষা মন্ত্রককে বিরত থাকতে হবে, অন্যথায় আমরা দীর্ঘস্থায়ী ছাত্র আন্দোলন সংগঠিত করব এবং এই 19শে মের দিনটিকে অত্যন্ত গভীর শ্রদ্ধা মর্যাদা সহকারে পালন করার জন্য সমস্ত স্তরের জনসাধারণকে সুযোগ সুবিধা দিতে হবে। না হলে আমরা ঐক্যবদ্ধ গণ আন্দোলন এবং ছাত্র আন্দোলন সংগঠিত করতে বাধ্য হব। এটা আসলে বিষয়টা হচ্ছে, আমরা যেটা মনে করি, আমাদের দৃষ্টিভঙ্গি থেকে মনে করি এটা উগ্র প্রাদেশিকতাবাদী শক্তির অত্যন্তভাবে সুকৌশলে বরাক উপত্যকাকে বিভিন্নভাবে নাজেহাল করার জন্য। বৈষম্য তো আছেই, এটা আপনারা জানেন। এখানে বরাক উপত্যকার মাতৃভাষা প্রেমী জনসাধারণের উপরে একটা আলাদা চাপ সৃষ্টি করার জন্য এই বিষয়গুলি প্রত্যেকটা মুহূর্তে করা হয়ে থাকে। ইতিমধ্যে এখানে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে যে অসমীয়া ভাষাকে ইলেকটিভ সাবজেক্ট হিসাবে করার জন্য, এবং পরবর্তীতে এটাকে কম্পালসারি করা হবে বলে আমরাও মনে করছি এবং এর বিরুদ্ধেও আমরা আন্দোলন সাব্যস্ত করব আগামী দিনে। আপাতত এই মেট্রিক পরীক্ষা এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাটাকে এই দিনটি থেকে সরিয়ে নেওয়ার তীব্র দাবি জানাচ্ছি আমরা। এর পরবর্তীতে আমরা আরও আন্দোলন সংগঠিত করব এবং তার বিরুদ্ধেও আমরা আমাদের প্রতিবাদ সাব্যস্ত করব। বরাক উপত্যকা বিভিন্ন সময় বিভিন্নভাবেই বঞ্চিত হচ্ছে, এটা ঠিক। এগুলি একমাত্র উগ্র প্রাদেশিকতাবাদী বিভিন্ন শক্তি যেগুলি আছে, আপনারা জানেন, উপস্থিত জনসাধারণ আপনারাও সবাই জানেন, উগ্র প্রাদেশিকতাবাদীদের মানে অত্যন্ত সুকৌশলে বরাক উপত্যকাকে বৈষম্য করে চলছে। এর বিরুদ্ধে আমাদের ছাত্র সংগঠন সবসময় সরব আছে। আমরা
সোচ্চার আছি, আমরা এর বিরুদ্ধে গর্জে উঠব। এবং আজকেও আমরা আমাদের ছাত্রছাত্রীরা এখানে আমাদের এই বাজার পয়েন্টে আমরা আন্দোলন করলাম এবং আমাদের প্রতিবাদ সাব্যস্ত করলাম যে ঠিক 19শে মের দিনটিকে জনসাধারণের এবং ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। 19শে মের ইতিহাসটাকে যথার্থভাবে ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরার লক্ষ্য থেকেই আমরা 19শে মেটাকে যথাযোগ্য মর্যাদা সহকারে প্রত্যেক বছর পালন করে থাকি। আমরা মনে করি 19শে মের দিনে শুধু নিছক গান বাজনার মাধ্যমে 19শে মেকে উদযাপন করা ঠিক না। 19শে মের চেতনাকে আজকের দিনের ছাত্রছাত্রীদের মধ্যে তুলে ধরাটাই হচ্ছে মূল লক্ষ্য এবং আমরা ডিএসও সেই পথেই আমরা এগুচ্ছি। বাংলা ভাষার স্বার্থে অনেক ভাষা সেনানী আত্মবলিদান দিয়েছেন 1961 সালের 19শে মে। বরাকবাসীর কাছে ওই দিন আবেগের দিন। ওই আবেগের উপর বোল্ডোজার চাপিয়ে দিলেন সরকার। 19শে মে ভাষা শহীদ দিবস উদযাপনের দিন সরকার পরীক্ষার কার্যক্রম হাতে রাখার সমগ্র বরাক উপত্যকায় নিন্দার ঝড় বইছে। পরীক্ষার কার্যক্রমের পরিপ্রেক্ষিতে উত্তর করিমগঞ্জ বিধায়ক নিন্দা জানিয়ে এভাবে ব্যক্ত করেন, করোনা প্রতিরোধের জন্য ভেন্টিলেশন ব্যবস্থা, অথচ করিমগঞ্জ অসামরিক হাসপাতাল ঠিক উল্টোটা চলছে। ভেন্টিলেশন থাকলেও তার জন্য নেই দক্ষ চিকিৎসক, নেই কোনো কর্মীও। এদিকে করোনা দিন দিন ভয়াবহ রূপ নিলেও চলছে ভ্যাকসিনের অভাব। সব মিলিয়ে হাহাকার অবস্থা। বর্তমানে হাসপাতালের অবস্থা নিয়ে উত্তর করিমগঞ্জ বিধায়ক দেখুন, ওদের মানসিকতাটা অন্য ধরনের। আমি বারবার বলেছি, মুখে একটা কথা বুকে একটা কথা। আজকে 19 মে বলুন, আজকে শহীদদের স্বীকৃতির কথা বলুন, আজকে ভাষা শহীদ স্টেশনের কথা বলুন, আজকে যতটা কথা বলা হয়েছে প্রত্যেকটা জিনিসটা অস্বীকার করা হয়েছে। ওরা বড়োদেরকে যারা আন্দোলনে যারা শহীদ হলো ওদেরকে যারা স্বীকৃতি দিল, আসাম আন্দোলনের শহীদদের স্বীকৃতি দিল, যে বাঙালিরা বিজেপিকে 2 হাত ভরে ভোট দেয় অর্থাৎ হিন্দু বাঙালিরা, সেই হিন্দু বাঙালিরা ওদের অধিকার থেকে বঞ্চিত হয়, সেটাই বাস্তব সত্য এবং সেটাই আজকের দিনে সেটা প্রস্ফুটিত হচ্ছে প্রত্যেকটা কথায়। করোনা দিন দিন ভয়াবহ রূপ নিয়েছে, কিন্তু তার সত্ত্বে দেখা গেছে করিমগঞ্জ সিভিল হাসপাতালে আপনার তৎপরতায় ভেন্টিলেশনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত ভেন্টিলেশন কোনো স্তরে নেই। এমনকি ভেন্টিলেশনে একজন চিকিৎসক যে তাও পর্যন্ত হয়নি। এ ব্যাপারে আপনি কি প্রতিক্রিয়া ব্যক্ত করবেন? সেটাই হেমন্ত বিশ্ব শর্মার হচ্ছে গিয়ে উন্নয়ন। আজকে করিমগঞ্জে বিভীষিকাময় পরিবেশ, আজকে ভেন্টিলেশন নেই, আজকে আইসিইউ নেই, বারবার বলার পর, রিপিটেডলি বলার পরও সেখানে ইনস্টল করা হয় না, টেকনিশিয়ান দেওয়া হয় না। সেটাই বোঝা যায় যে বরাকের প্রতি উদাসীনতা, করিমগঞ্জের প্রতি উদাসীনতা। আমরা কি মানুষ নয়? করিমগঞ্জের মানুষ কি মানুষ না? আমাদের কি জীবন নেই? আসলে ওরা করিমগঞ্জের মানুষকে, বরাকবেলি মানুষকে মানুষ হিসাবে ওরা ধরে না, আমি মনে করি। শহর করিমগঞ্জের ব্রজেন্দ্র রোড স্থিত মৃতদেহ সৎকারে ইলেকট্রিক চুল্লি অচিরে চালু হচ্ছে। সুদক্ষ কারিগর নিয়ে আনা ও পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে মৃতদেহ সৎকারের ত্রুটি না হয়। ব্রহ্মপূজার আয়োজনের মাধ্যমে ইলেকট্রিক চুল্লির আনুষ্ঠানিক সূচনা হবে। আজ সাংবাদিক ডেকে এমনটা ব্যক্ত করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত। ইলেকট্রিক চুল্লির মাধ্যমে একই সঙ্গে 2টি মৃতদেহ সৎকার করা হলে চুল্লি বিকল হয়ে যেতে পারে। এদিক দিয়ে লক্ষ্য রাখতে শ্মশান কমিটির কর্মকর্তাদের কাছে আবেদন জানান বিধায়কজন। প্রায় 7-8 মাস আগে ইলেকট্রিক চুল্লি উদ্বোধন করা হয়েছিল। কোভিড চলাকালীন অবস্থায়, অর্থাৎ ভয়ঙ্কর যখন অবস্থা ছিল, বর্তমানে যদিও আবার সেকেন্ড ওয়েভটা চলে আসছে, যদিও যখন এক্সট্রিমে ছিল তখন আমরা এই ইলেকট্রিক চুল্লি আমরা ব্যবহার করেছিলাম। হয়তোবা আমাদের টেকনিশিয়ান বা আমরা ঠিক মানুষ সেখানে ডেপুট করতে পারিনি, তার জন্য কিছুটা উল্টাপাল্টা হয়ে যায় এবং এখানে যেগুলো টেকনিক্যাল কিছু ডিফেক্ট হয় এবং তারপর সেটা বন্ধ হয়ে যায়। তো ইলেকশন চলাকালীন অবস্থায় কোম্পানির সঙ্গে বারবার আমরা যোগাযোগ করি, কিন্তু কোম্পানি সেই ইলেকশন থাকাকালীন অবস্থায় হয়তোবা ওদেরকে পাঠাতে সম্ভব হয়নি। তো ইলেকশনের পর আবার পাঠানো হয়েছে সেই টেকনিশিয়ানদেরকে। কালকের ভিতরে হয়তোবা সেগুলো একদম কমপ্লিট হয়ে যাবে এবং তারপর আমি কমিটিকে বলেছি যে
কমিটির একটা রেসপন্সিবিলিটি আছে, একটা দায়িত্ব আছে। একটা ভালো একটা ছেলেকে সেখানে ডেপুট করতে হবে এবং সেই ছেলেকে সেখানে শেখাতে হবে কীভাবে ডেড বডি ঢুকাতে হয়, কীভাবে বার করতে হবে বা কী করা উচিত, কী ধরনের পন্থা অবলম্বন করা দরকার, সেই কথাগুলো ভালো করে শিখতে হবে। এবং তারপর সেই ছেলেটা যখন সুন্দরভাবে সেগুলো অপারেট করবে তখন সেটা লংজিভিটি আরও বাড়বে। এবং আমি মনে করি যে সেইটা চলাকালীন অবস্থা এবং চলা আরম্ভ করার আগে আমরা বিশেষ করে এখানে পুজো একটা দেবো, একটা বোমা পুজো একটা দেবো। আমি কমিটিকে বলেছি যে বোমা পূজা দিয়ে ভালো করে কীর্তন এবং ভালো করে পুজো করে তারপর যাতে ইলেকট্রিক চুলা যাতে স্টার্ট করা হয়। এবং ইতিমধ্যে আপনারা খুশি হবেন যে আমি বিধায়ক তহবিল থেকে আমি একটা সেটাই ভগবানের কাছে প্রার্থনা করছি। কিন্তু তারপরও যাতে যেহেতু আমাদের মরতে হবে তারপরে যাতে সব ধরনের যাতে ফ্যাসিলিটি থাকে তার জন্য বিধায়ক হিসাবে আমি তৎপর এবং সামনের দিনে যাতে আরও সুন্দর এবং সুষ্ঠু একটা পরিবেশ ঠিক করা যায়। এবং কালকের ভিতরে আমি মনে করি আমাদের ইলেকট্রিক চুলা রেডি হয়ে যাবে। আমরা এখানে একটা পুজো করে অর্থাৎ বোমা পুজো করে আমরা আমাদের কার্য আমরা শুরু করবো। এবং কমিটিকে আমি স্পেশালি বলেছি যে আপনারা একটা ভালো ছেলে একটা ডেপুট করেন, যাতে তার মাধ্যমে আগেরবার আমি শুনেছিলাম যে ডেড বডি নাকি 2টা ঢুকানো হয়ে গিয়েছিল, তার জন্য যে আছে সেগুলো ফেটে যায়। তো সেগুলো যাতে ভালো করে যাতে অপারেট করা হয়, কারণ এটা আমার রেসপন্স, আমাদের সম্পদ, এটা সেটা করিমগঞ্জবাসীর সম্পদ। অর্থাৎ সেটা যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে যাতে অপারেট করা যায় তার জন্য কমিটির কাছে আমি বারবার অনুরোধ জানিয়েছি এবং আমি বিশ্বাস করি সামনের দিনে সুষ্ঠু এবং সুন্দর একটা পরিবেশ হবে। টেকনিশিয়ান ছিল কিন্তু সেখানে কোভিডের সময় তখন কেউ আসতে রাজি হয়নি। আমরা অনেক না কোভিড চলাকালীন অবস্থা আরম্ভ হয়েছে এবং কোভিডের যখন পিক যখন সবচেয়ে বেশি কোভিডে মানুষ মারা গিয়েছিল তখন, তো সেই সময় আমরা সবাইকে যখন বলি তখন কেউ আসতে রাজি হয় না। আমি তো বিধায়ক হিসাবে অনেকবার চালু করেছি, সকালে এসে চালু করেছি এটা। এবং সেটা অনেক টেকনিক্যালি অনেক ব্যাপার আছে। তো সেই টেকনিক্যালি ব্যাপারটা জানতে হবে আমাদের এবং কমিটির দায়িত্ব নিতে হবে যাতে, কারণ অনেকেই আমরা দেখেছি তারপর অনেকে এসে বারবার ঘর থেকে এসে সেই ইলেকট্রিক চুলাটা বন্ধ কেন, সেখানে আমরা কি আমাদের শেষ কার্য করতে পারবো কি করতে পারবো না, সেটা মানুষের একটা মানসিকতা আছে। তাই সেটা ভালো করে চলবে, কিন্তু কমিটি একটা দায়িত্ব নিতে হবে যাতে সেই মানুষটাকে ভালো করে ট্রেন করে যাতে আমরা সুন্দরভাবে যাতে পরিচালনা করতে পারি। যাতে দেখুন মিনিমাম যেটা ইলেকট্রিকের খরচ, যেটা ইলেকট্রিক চার্জ যেটা সেটা তো দিতে হবে সামান্য। কারেন্ট না থাকলে ডিজেল আছে, ডিজেলের বন্দোবস্ত আছে। তো এই সামান্য টাকাটা যা টাকাটা খরচ হবে সেটা তো দিতে হবে। ধরলাম যে বেশি দরকার না, অনেকেই আছেন হয়তো বা এখানে সুন্দরভাবে দাহ করা যাবে, সুন্দরভাবে শেষ কার্য সম্পূর্ণ হবে, তার জন্য হয়তো বা অনেকে আছেন 5,000 টাকা দান করবেন, অনেকেই আছেন হয়তো বা 500 টাকা দান করতে পারবেন না, 500 টাকা দিতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আমরা কমিটির সঙ্গে যোগাযোগ করে যাতে আপনারা পরিবেশটা বুঝে যাতে মানুষের কাছ থেকে টাকা নেওয়া যায়, যাতে মানুষকে যাতে রিল্যাক্সেশন দেওয়া যায়, যাতে জন্য কমিটি হয়তো বা সেটা একটা পরিচালনা করে, এটা কথাবার্তার মাধ্যমে সেটা একটা সমাধান একটা করবে। শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের আবির্ভাবের সার্ধ শতবর্ষ উদযাপন উপলক্ষে এক বড় ধরনের কার্যক্রম হাতে নিয়েছেন উৎসব উদযাপন সমিতি করিমগঞ্জ শাখা। আজ শিক্ষক ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সমিতির কর্মকর্তারা উল্লেখ করেন, আগামী জানুয়ারি মাসে 3 দিনের বড় কার্যক্রম আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে শক্তিশালী কমিটি গঠন করা হচ্ছে। বহু বিশিষ্ট সাধকদের আমন্ত্রিত করা হবে, রয়েছেন আমন্ত্রিত অতিথিও। তাছাড়া এখন একটা অনুষ্ঠান করতে গেলে প্রথমে আসে অর্থের ব্যাপার। অর্থ যে আমরা এখন থেকে এগুলা কাজের ব্যবস্থা না করি অর্থ সমস্যা হয়ে যাবে। যে অর্থ বিভাগের দায়িত্ব সবচেয়ে বেশি, কীভাবে অর্থ করা যায়, আদায় করা যায় বা আমরা কতটুকু ফান্ড হবে সেটা আমাদের পরবর্তী জানাবো। আর কীভাবে সিস্টেম তৈরি হবে সেটা আপনারা বলবেন, এগুলো আমরা তৈরি করবো। আপনাদের মধ্যেই আমরা এগুলা কাজ করতে যাবো। এখন আমরা কোনো ধরনের রিসিপ্ট তৈরি করিনি বা আমরা কোনো বেড়ও তৈরি করিনি। আজকাল সিদ্ধান্ত এগুলো আমরা করার চেষ্টা করব। এই আমাদের মানে প্রথম হলো যে আগামী 21শে মে 6ই জ্যৈষ্ঠ যত সুন্দর আবির্ভাব তিথি, ওগুলিকে আমরা চাইতে দেখি আমরা করিমগঞ্জে এই অনুষ্ঠানটা প্রাথমিক পর্যায়ে প্রোগ্রাম আজকে আমরা করার জন্য মনস্থ করেছেন। সেখানে আমরা নতুন করে আমরা কাছে বা যেভাবে হোক আমরা নেওয়ার ব্যবস্থা করবো বা যাবো এবং এই অনুষ্ঠানটা আমরা গাড়িগঞ্জে হোক সেটা হলে বড় ভালোই হবে। একটা আশ্রমে যেহেতু আছে, বিভিন্ন ব্যবস্থা আছে আর সহজ হবে, কত বেশি আড়ম্বরের প্রয়োজন হবে তার জন্য। সভাপতি, এই ছাত্র সমিতির সদস্যবৃন্দ, বিভিন্ন সমিতির সভাপতি, আহ্বায়কগণ, 3 দিনের প্রোগ্রামে কী কী হবে না হবে আপনারা জানবেন।
অনিশ্চয়তা আসে। আগে আমরা গত বছরের প্রিপারেশন একটা নিলাম, কিন্তু এটা স্টার্ট করলাম, দেখা গেল এই করোনার জন্য সমস্যা এইবার কি হবে না হবে ঈশ্বর জানে। কারণ অনেক যা এক্সপার্টরা বলছেন এবারে এটা আরও বেশি ভয়ানক হবে, যেটা গতবারের তুলনায় এবারে এটা আরও বেশি সিরিয়াস হওয়ার সম্ভাবনা আছে। যেটা হবে তো হবে, কিছু করার কিছু নাই, খুবই একটু সিরিয়াস। আমাদের সিদ্ধান্ত আমরা করবো যে 3 দিনের বড় অনুষ্ঠান, সার্বজনীন অনুষ্ঠান, যেটা সনাতন ধর্মের অন্তর্গত বিভিন্ন মত আছে সবাইকে নিয়েই অনুষ্ঠানটা, এবং বিশিষ্ট যারা ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে জড়িত ছাত্র সন্ন্যাসীরা আছেন, বিভিন্ন সম্প্রদায় তো আমাদের আছেই, সবাই মিলে অনুষ্ঠানটা করা, 3 দিনের প্রোগ্রামটা করা। আর 3 দিনের প্রোগ্রামে যে কটা দিক আছে, যে আজকে যারা বিশিষ্টজন, যারা সাধু সন্ত যাদের বলা হয়, বিভিন্ন সম্প্রদায় আসলে আমরা আগের থেকে আমরা এগুলো করি, এবারও বলবো সব সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ করা, যারা যেটুকু সহযোগিতা করবেন। আর ওই কার্যক্রম তো সেক্রেটারি বলেছে, কিছু বলে ফেলে একটা আরম্ভ করার শোভাযাত্রা দিয়ে আরম্ভ করা, তারপর 3 দিনের প্রোগ্রাম, এবং আগের কোথাও বসে যদি ঠিক থাকে তাহলে ডিস্ট্রিক্ট লাইব্রেরি করা, ডিস্ট্রিক্ট লাইব্রেরি হলে পড়া বিশিষ্ট জনের উপস্থিতিতে, এবং উদ্বোধনের জন্য কিন্তু বিশিষ্ট জনকে নিমন্ত্রণ করা, কি আসবে না আসবে আমরা জানি না। আমরা যেহেতু ব্যাপারটা একটা বড় মাপেরই আছে, আমরা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে ইনভাইট করতে পারি, যদি আসেন, হয়তো আসবেনই না, ভাইস প্রেসিডেন্ট, না হয়তো গভর্নর, বা এইরকম আপনারা যা বলেন এখানে একটা প্যানেল করে নিয়ে যাকে পাওয়া যায়, এইটা দিয়ে শুরু করবো। করাবে 3 দিনের বড় অনুষ্ঠান, ধর্মীয় আলোচনা, জগৎবন্ধু সমাজের অবদান ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা থাকবে, বিভিন্ন দিক থেকে আলোচনা, সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতির সঙ্গে সম্পর্ক রেখে যতগুলো আলোচনা করা যায়, বেদের কথা আসতে পারে, উপনিষদ আসতে পারে, ভাগবত গীতা সবই আসতে পারে, এইগুলো আলোচনা হবে। সমাজের কল্যাণার্থে যা হয় সবই সমাজের কল্যাণার্থে আলোচনা, এইগুলা তো লিস্ট আমরা প্রিপেয়ার করবো। আমার একটা মানে কথা বললেই মনে আসে, একজন বিশিষ্ট সাধক ভারতবর্ষে জীবশরণ দাস বাবাজি, উনি নিত্যানন্দ প্রভুর যে বাড়ি, যেটা মন্দির, মূল মন্দির যেটা আছে 1 চক্রা গ্রাম, বীরভূম ডিস্ট্রিক্ট, ওরা আমার ডিস্ট্রিক্ট, ওনার নাম 1 নম্বরে ছিল। আনফর্চুনেটলি উনি দেহরক্ষা করলেন কোনোদিন আগে, এটা গেল। এখন ক্রাইসিস দেখা গিয়েছে যে ভালো লোক বিভিন্ন ধরনের দিক কাভার করে বক্তব্য রাখবে, কিন্তু লোকের সঙ্গে ধীরে ধীরে কমছে। এক মৃতদেহ উদ্ধার হওয়া নিয়ে পাথারকান্দি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। গলাকাটা অবস্থায় উদ্ধার হয় ফারুক আহমেদ নামের এক ব্যক্তি। 60,000 টাকা নিয়ে গরু কিনতে বের হয়েছিলেন ঘর থেকে, কিন্তু ঘরে ফিরে না যাওয়ায় আতঙ্কিত হয়ে যান পরিবারবর্গরা। ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ অসামরিক হাসপাতালে আনা হয়। কি হয়েছে ঘটনা? বুধবারে রাত্রে তো গরু গেছেন বুঝিন গিয়া কইসন টেকা 50,000 লইয়া না 60,000 লইয়া বার হয়েছেন, আরে গরুর বউয়ে আরে কইসন ওলাখান পয়সা লইয়া বার হয়েছেন, যে গরু আনা যেইটাকে ফোন করছে ও বাইর হইয়া গেছেন, আর তো রাত্রে আইসেন না, সকালে খুঁজ খান্দন রান্দন করো যে সকালে গেলা এখনো আইলা না, এখনো আইলা না। ওটা নিয়ে তুকাতুকি রাত্রে কালকে আমরা প্রায় বিলুল সব তুকাইছি, কই আমরা মানুষ গেলা থানা তো খোয়া হয়েছে মনে হয়। ওটা নিয়ে সকালে আজকে বাচ্চারা দৌড়িয়ে কইছে অন্য বন্দর মাছ খানো লাশ ফেলাইলো, গিয়া দেখছি গলা কাটা, ওখানে ফেলাই ফুক দিলাইছে। আমরা হরিণ যে ওখানে লইয়া আইছি। তোমার নাম কি তার? তার নাম তো ফারুক আহমদ, দেফলা বাড়ি। ফারুক হুসেন না আহমদ কিতা বাসা কোন জানো? ও বডি ফসি গেছে। বাসা কোন যায়? বাসা ডেফলালা, ফাতারকান্দি ডেফলালা। আপনার কোনো সন্দেহ নেই কিছু কোনো বুদ্ধি? না ইলা তো কোনো দই দুশ্মন ইলা কিচ্ছু নাই, ইলা তো কোনো সন্দেহের কথা না। জানি না খেয়ে করছে, এটা তো পুলিশ তদন্ত নিয়ে তারা এটা বাইর করবো, করতে লাগবো তো না। এরকম তারা পয়সার কারণে যদি মানুষ হত্যা করে তো এটা ভালো জিনিস নাই তো না। সব একদিন মরতে লাগবো, ইলা ঘটনা করা বালা নাই। ওটা হত্যাকারী ধরিয়া উপযুক্ত শাস্তি তারা দেবো, আমরা ওটা গ্রামের আবদার থাকলো আর কি হয়েছে ঘটনা? ঘটনা তো রাইত হইয়া নিছেন তারা, খে খে বা খারা নিজে খে কইতে পারতেন। তখন কিতা হয়েছে? এখন ও নিয়া যেমনি নিছেন আর
আর রাইতো কোনো খবর নাই, কোনো কিছু নাই। টাকা 50,000 62,000 লইয়া গেছে। আপনার কেউর সন্দেহ আসেনি আপনার? না, সন্দেহ কইতে খেয়ে গেছে, সন্দেহ নাই স্যার। আমরাও তো আমরা সুজা মানুষ, আমরা এটা তো বেজারি মানুষ। নাম কি তা যিনি মারা গেছেন? ফারুক হোসেন। বয়স কত? বয়সে 45-50। আমার ময়নাতদন্ত লেগে করিমগঞ্জ সিভিল হাসপাতালে আনা হয়েছে। হ্যাঁ। সীমান্ত বার্তা আজ এই পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।